আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ৩ নাম্বার পার্ট দেখব। ৩ নাম্বার পার্টে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখব। সো আমরা গত ক্লাসে যেগুলো দেখছিলাম এর পরে থেকে দেখব। গত ক্লাসে আমরা কি দেখছিলাম আমি যদি একটু দেখাই তোমাদের। গত ক্লাসে আমরা বিক্রিয়ার হার পর্যন্ত ক্লিয়ারলি বুঝছিলাম। আজকে আমাদের হচ্ছে ভর ক্রিয়ার সূত্র, তারপর গ্রাফ, বিক্রিয়ার দিক, এই ৩টা জিনিস ভালো করে দেখতে হবে। সো আমরা প্রথমে ভর ক্রিয়ার সূত্র দেখব, তারপরে গ্রাফ দেখব, তারপর হচ্ছে বিক্রিয়ার দিক দেখব। সো ভর ক্রিয়া সূত্র যে জিনিসটা আছে, ঠিক আছে, এই ভর ক্রিয়া সূত্র থেকে আমরা ওই যে সাম্য ধ্রুবক নির্ণয় করতে পারি, আমরা ডিরেক্ট সাম্য ধ্রুবকে যাব, বুঝতে পারছো? ভর ক্রিয়া সূত্রের যে বেসিক, তারপরে কনস্ট্রাকশন, ওই জিনিসপত্রগুলোতে আমরা যাব না। কেন? কারণ হচ্ছে বেসিক কনস্ট্রাকশন ওইসব জিনিসপত্র গেলে তোমার ওগুলো আসে না, অকারণে তোমার দেখা যাবে যে ওই সব কিছু দেখানো হবে, ওগুলো কখনোই তোমার লাগবে না। বাট সাম্য ধ্রুবকটা বের করা আসবে। সো এই জন্য ভর ক্রিয়া সূত্র থেকে কিভাবে তুমি সাম্য ধ্রুবক বের করবা সেইটা আমাদের ভালো করে দেখতে হবে, বুঝতে পারছো? সো এই ভর ক্রিয়া সূত্র থেকে তো সাম্য ধ্রুবক পাওয়া যায়, কেপিকেসি পাওয়া যায়। সো ওইটা আমরা ভালো করে দেখব। তো ভর ক্রিয়া সূত্র থেকে আমরা যখন কেপিকেসি নির্ণয় করি তখন কি হয়? বেসিক্যালি ঘটনা যেটা ঘটে যে আমাদের এ মোল এ আর বি মোল বি এইটা বিক্রিয়া করে যখন আমাদের সি মোল সি এবং ডি মোল ডি তৈরি করবে, তখন এইটা হচ্ছে আমাদের বেসিক একটা রিয়াকশন, মানে একটা কেমিক্যাল রিয়াকশন। এখন এই কেমিক্যাল রিয়াকশন থেকে আমরা ভর ক্রিয়া সূত্র থেকে দুইটা পার্ট, ভর ক্রিয়া সূত্র থেকে একটা হচ্ছে চাপ থেকে এবং তোমার হচ্ছে ঘনমাত্রা থেকে। চাপ এবং ঘনমাত্রা ভর ক্রিয়া সূত্রের সাথে সম্পর্ক কিভাবে? দেখো, ভর ক্রিয়া সূত্রে একটা কথা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় ভর। কি বলি? সক্রিয় ভর। মেইনলি সক্রিয় ভরকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ঘনমাত্রা, আর একটা হচ্ছে চাপ। ঠিক আছে, দুইটা পার্ট, একটা ঘনমাত্রা একটা চাপ। এই চাপ নির্ণয় করতে যে আমরা আবার মোল ভগ্নাংশ এই পার্টটাকে ব্যবহার করি। অলরেডি আমি তোমাদের পরিবেশ রসায়নে মোল ভগ্নাংশ এটা শিখিয়েছি যে চাপ নির্ণয় করতে যে মোল ভগ্নাংশ আমাদের কিভাবে আসে। সো আমাদের সক্রিয় ভর বলতে এগুলা বোঝায়। তো এমসিকিউতে যদি কখনো আসে যে সক্রিয় ভর কি, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে সক্রিয় ভর মানে হচ্ছে ঘনমাত্রা, চাপের ভিতরে আবার মোল ভগ্নাংশ একটা পার্ট আছে। সো মোল ভগ্নাংশ পার্টটা যদি কখনো আমরা ব্যবহার করি তাহলে এই জায়গা থেকে ব্যবহার করব। ওকে, এবার আসো যে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়া থেকে আমরা যখন ঘনমাত্রা থেকে সক্রিয় ভর থেকে একটা সাম্য ধ্রুবক বের করব তখন আমরা কেসি পাবো, আর যখন চাপ থেকে বের করব তখন আমরা কেপি পাবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা চাপ থেকে এবং ঘনমাত্রা থেকে কিভাবে বের করব? প্রথমে আমরা ধরো এই জায়গা থেকে ঘনমাত্রা থেকে কেসি বের করলাম, তো আমাদের উপরে কি যাবে? উপরে হচ্ছে আমাদের যাবে উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর, মানে উপরে উৎপাদ আর নিচে বিক্রিয়ক। তাহলে আমি যদি একটু বাংলায় লিখি, কেসি বা কেপি উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা হচ্ছে উৎপাদের সক্রিয় ভর। এখন যেহেতু আমরা কেসি নিছি, মানে ঘনমাত্রা নিছি, ঘনমাত্রা থেকে নিছি, তাহলে এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা আসবে। তো উৎপাদের আমরা সক্রিয় ভরই লিখি, সবার জন্য প্রযোজ্য। নিচে আমরা লিখবো হচ্ছে বিক্রিয়কের, কি লিখবো? বিক্রিয়কের সক্রিয় ভর। তাহলে এইটা আমরা নিচে আমরা বিক্রিয়কের সক্রিয় ভর লিখে ফেললাম। এখন দেখো এই যে দুইটা পার্ট, একটা উৎপাদ একটা বিক্রিয়ক, এই দুইটা পার্ট নিয়ে এখন কিন্তু আমরা অনায়াসে কাজ করে ফেলতে পারি। কি কাজ করতে পারি? যখন আমরা উৎপাদের সক্রিয় ভর লিখবো তখন খেয়াল করো এই পার্ট আর এই পার্ট, এই দুইটা উৎপাদ। তাহলে দেখো সি এর ঘনমাত্রা, এই সি এর ঘনমাত্রার পর, ঘনমাত্রা লেখার পর সামনে যে মোল সংখ্যা থাকবে এইটা পাওয়ারে যাবে। তারপরে তুমি লিখবা ডি এর ঘনমাত্রা, ঘনমাত্রা লেখার পর এই যে ডি এর যে মোল সংখ্যা এটা পাওয়ারে যাবে। নিচে আবার লিখবা তুমি কি? বিক্রিয়ক। বিক্রিয়ক কে কে আছে? এই দুইটা বিক্রিয়ক আছে। প্রথম বিক্রিয়ক এর যে মোল সংখ্যা এটা পাওয়ারে যাবে, পরে যে বি বিক্রিয়ক, বি এর যে মোল সংখ্যা এইটা পাওয়ারে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ব্যাপার। আমরা যখন কেসি কেপি লিখবো এইভাবে লিখবো। এখন সেম জায়গায় এই ইকুয়েশন থেকেই যদি আমি কেপি লিখি, তাহলে এবার আসবে কি? সক্রিয় ভর যখন আমি লিখতে যাচ্ছি তখন এই সক্রিয় ভরের ক্ষেত্রে আমি যখন ঘনমাত্রা নিয়ে কাজ করছি তখন ঘনমাত্রা আসছে, যখন ঘনমাত্রার বাইরে কোনো কিছু নিয়ে কাজ করব তখন আমার সেটা কি? সেটা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ, যেমন ধরো সি হচ্ছে একটা তোমার কি? উৎপাদ। তাহলে উৎপাদের ঘনমাত্রা না নিয়ে যখন আমি কেপি করতেছি তখন আংশিক চাপ যাবে। আংশিক চাপ মানে হচ্ছে পি অফ সি। তাহলে পি অফ সি এর পরে মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। আংশিক চাপের পরে দেখো পি অফ ডি এর আংশিক চাপ, মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে যাবে। এই গেল। ডিভাইডেড বাই আমি যখন বিক্রিয়ক এ নিয়ে কাজ করব, দেখো পি অফ এ বিক্রিয়কের আংশিক চাপ, এখন মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। পি অফ বি বিক্রিয়কের আংশিক চাপ, মোল সংখ্যা কোথায় যাবে? পাওয়ারে। দ্যাটস ইট। সো এইভাবে আমরা তোমার
কেপি বের করতে পারবো, এভাবে আমরা কেসি বের করতে পারবো। সো আমরা কেপি কেসি যদি কখনো আসে সেটা সক্রিয় ভর থেকে বের করব কিভাবে, এভাবে বের করব কেমন। সো আশা করি সক্রিয় ভর থেকে এই কেপি কেসি বের করা এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা একদম এ টু জেড বুঝতে পারছি। সক্রিয় ভর জিনিসটা কি সেটাও বুঝতে পারছি, সক্রিয় ভর জিনিসটা কি সেটাও বুঝতে পারছি। তোমার ভর ক্রিয়া সূত্রের একটা সংজ্ঞা আছে, নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো একটি বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক, ঠিক আছে। নির্দিষ্ট তাপমাত্রা চাপে, তাপমাত্রা এবং চাপ নির্দিষ্ট, কোন একটি বিক্রিয়ার হার তার সক্রিয় ভরের সমানুপাতিক। লাইনটা একটু মুখস্থ করো, এটা অ্যাডমিশন টেস্টে আসার সম্ভাবনা খুবই কম, বাট যদি চলে আসে আমি কিন্তু ক্লাসে বলে দিছি, পরে আবার বললো না ভাই আপনি এটা বলেন না, এটা থেকেই চলে আসছে, ঠিক আছে। বাট ওইটা থেকে এই পার্টটা কিন্তু আসে, এই পার্টটা আসে যে নিচের কোনটি সক্রিয় ভর প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ঘনমাত্রা এবং আংশিক চাপ এই দুইটা পার্টে যাইতে হবে, যে এই দুইটা পার্ট আমাদের সক্রিয় ভর প্রকাশ করে। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো পরবর্তী পার্টে যাই। পরবর্তী পার্টে যে আমরা যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি কেপিকেসি বের করতে চাই সেটা কিভাবে বের করব। লাইক ধরো আমাদের কেপিকেসি বের করার ক্ষেত্রে, কেপিকেসি বের করার ক্ষেত্রে বলে দিছে এরকম যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের 2 মলিকিউল অ্যামোনিয়া তৈরি করছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপিকেসি বের করো। তাহলে এইটার ক্ষেত্রে যখন আমি কেপি বের করব উপরে যাবে অ্যামোনিয়ার আংশিক চাপ, কারণ কি অ্যামোনিয়া আমার উৎপাদ। তাহলে দেখো পি অফ অ্যামোনিয়া, পি অফ অ্যামোনিয়া, এবার মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে যাবে। নিচে দেখো বিক্রিয়ক আসবে, বিক্রিয়কের ক্ষেত্রে পি অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে। এবার দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন মানে কি, পি অফ হাইড্রোজেন, মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে, বসাই দিলাম। এই যে জিনিসটা বসালাম এইটাই হচ্ছে আমার কেপি। মোল সংখ্যা সবসময় পাওয়ারে যায়, যেইটা লিখবা সেটার মোল সংখ্যা পাওয়ারে যাবে, সোজা কথা। এবার দেখো কেপির পরিবর্তে আমি যখন কেসিতে আসবো, খেয়াল করো কেসিতে আসবো, কেসির ক্ষেত্রে আমরা খুব সিম্পল জিনিস দেখি, কেসি এর ক্ষেত্রে কি করব, এটাই আমি ঘনমাত্রায় কনভার্ট করব। অ্যামোনিয়া জিনিস যেটা আছে এইটার ঘনমাত্রা মোল সংখ্যা কোথায়, পাওয়ারে, ডিভাইডেড বাই বিক্রিয়ক কে কে আছে, নাইট্রোজেন। সো নাইট্রোজেন বিক্রিয়ক তার ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ারে, হাইড্রোজেন বিক্রিয়ক তার ঘনমাত্রা মোল সংখ্যা কোথায়, মোল সংখ্যা পাওয়ারে, দ্যাট ইজ কেসি। সো আমি একবার কেপি নিলাম, একবার কি নিলাম, কেসি নিলাম, একবার কেপি নিলাম, একবার কেসি নিলাম। সো কেপি কেসি এভাবে স্টেপ বাই স্টেপ আমরা বের করলাম, দ্যাট ইজ দ্য থিং। এভাবে আমরা ইজিলি কেপি কেসি বের করতে পারি। ওকে, এখন এই যে জিনিসটা করতেছি এর ভিতরে আবার অনেকগুলা কিন্তু আছে। কেপি কেসি যখন তোমার বের করতে হবে তখন মাথায় রাখতে হবে কোথাও যদি সলিড বা বিশুদ্ধ লেখা থাকে, কোথাও যদি, মাথায় রাখবা, কোথাও যদি সলিড, সলিড বা বিশুদ্ধ এই কথা লেখা থাকে তখন আমরা বিক্রিয়ক বা উৎপাদে, হ্যাঁ, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রাকে বা আংশিক চাপকে, ঘনমাত্রা বা আংশিক চাপ এই দুইটাকে, একটাকে আমি 1 মোলারিটি ধরতে পারি, 1 মোলারিটি ধরতে পারি, একটাকে আমি 1 অ্যাটম ধরতে পারি, মানে এই দুইটার ক্ষেত্রে আমি 1 ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারি, 1 ধরে নিয়ে। যেমন ধরো আমরা যদি দেখি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এটা কি, এটা একটা অসমসত্ব বিক্রিয়া, তাই না। তাহলে খেয়াল করো এই জায়গাতে এই জিনিসটা সলিড, এই জিনিসটা সলিড, এটা কি, এটা হচ্ছে গ্যাস, তিনটা জিনিস। এখন যখন আমি এই জিনিসটা নিয়ে কেপি বের করব তাহলে উপরে আমার উৎপাদের আংশিক চাপ, নিচে যাবে আমার কি, বিক্রিয়কের আংশিক চাপ। সো যেখানে যেখানে সলিড ওটার তো ঘনমাত্রা বা আংশিক চাপ 1 হয়ে যায়, তাহলে দেখো এটাও 1 হয়ে যায়, এটাও 1 হয়ে যায়। তার মানে আমি উপরে শুধু পি অফ কার্বন ডাই অক্সাইড লিখতে পারি, সাথে আমি 1 পাইলাম, সাথে আমি 1 পাইলাম। দ্যাট মিনস এখান থেকে আমি শুধুমাত্র পি অফ কার্বন ডাই অক্সাইড বসাইতে পারতেছি, শুধুমাত্র কি বসাইতে পারতেছি, পি অফ কার্বন ডাই অক্সাইড। সেম ভাবে আমি যদি এখান থেকে কেসি বের করি, কেসি বের করলে এটা কার্বন ডাই অক্সাইড যেটা আছে শুধুমাত্র এটার ঘনমাত্রার উপর নির্ভর করবে। তাহলে একটা বিক্রিয়ক দিয়ে দিয়ে যদি জিজ্ঞেস করে বা একটা বিক্রিয়া দিয়ে দিয়ে জিজ্ঞেস করে যেখানে কেপি কেসি এর মান বা সাম্য ধ্রুবকের মান বা ভর ক্রিয়া সূত্র কিসের উপর ডিপেন্ড করে, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের উপর ডিপেন্ড করে। কারণ কি, গ্যাস বা লিকুইডের ক্ষেত্রে আমরা কি পাবো, ভর ক্রিয়া সূত্রকে কার্যকরী রূপে পাবো, অন্য জায়গাগুলোতে পাবো না। বুঝতে পারছো, অন্য জায়গাগুলোতে কি হবে, পাবো না। তাহলে এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার কিনা, এই জায়গাটা আমাদের কাছে একদম 100% ক্লিয়ার থাকতে হবে। ওকে, এই জায়গাটা 100% ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এই জায়গাটা ক্লিয়ার থাকলে এখান থেকে আমরা আরো অনেকগুলো উদাহরণ আছে, যে উদাহরণগুলো আমাদের বিভিন্ন সময় বিক্রিয়াতে আসে, বিশেষ করে এই দুইটা উদাহরণই সবচেয়ে বেশি আসে, এই জন্য এই দুইটা উদাহরণ আমি তোমাকে দেখাই দিলাম। একটা হচ্ছে তোমার
ক্যালসিয়াম কার্বনের উদাহরণ, আর একটা হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়ার উদাহরণ। এছাড়া আমাদের আর কয়েকটা উদাহরণ যদি আমি দেখি, যেমন হচ্ছে PCl5 এর বিক্রিয়াতে PCl5 কে ভাঙলে PCl3 প্লাস Cl2 পাওয়া যায়, এটা থেকে কেপিকেসি আসতে পারে। তারপরে দেখো নাইট্রোজেন প্লাস অক্সিজেন এই বিক্রিয়াতে 2 নাইট্রোজেন অক্সাইড, এই বিক্রিয়ার জন্য কেপিকেসি আসতে পারে, তাই না? এই বিক্রিয়ার জন্য কেপিকেসি আসতে পারে। আচ্ছা, এছাড়া হাইড্রোজেন প্লাস আয়োডিন এই বিক্রিয়া শেষে আমার 2 হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, এই বিক্রিয়ার জন্য কেপিকেসি আসতে পারে। এই যে কয়েকটা বিক্রিয়া আমরা দেখলাম, ঠিক আছে, এই যে কয়েকটা বিক্রিয়া আমরা দেখলাম, এই বিক্রিয়ার জন্য আপনার তোমার হচ্ছে কেপিকেসি বের করা শিখতে হবে, এই কয়েকটা বিক্রিয়ার জন্য। তো আমি যেইভাবে দেখাইছি এইভাবে তুমি এই বিক্রিয়াগুলো পারবা বলে আশা করতেছি। আমি জাস্ট আরেকবার একটু দেখাই দিই। যেমন ধরো আমি যদি এই বিক্রিয়ার জন্য দেখি, এই বিক্রিয়ার জন্য যখন আমি কেসি লিখবো, উপরে যাবে উৎপাদ মানে নাইট্রোজেন অক্সাইডের ঘনমাত্রা, মোল সংখ্যা কোথায়? পাওয়ারে। নিচে যাবে বিক্রিয়ক, বিক্রিয়ক মানে কি? নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু অক্সিজেনের ঘনমাত্রা। তো এই যে জিনিসপত্রগুলো দেখলাম, এটা মেইনলি কিছু দেয়া নেই মানে সবাই গ্যাসিয়াস স্টেটে আছে, কিছু দেয়া নেই মানে কি সবাই গ্যাসিয়াস স্টেটে আছে। যদি আমার অসমসত্ব হইতো তার মানে এখানে দেয়া থাকতো যে এইটা গ্যাসিয়াস, এটা সলিড, এটা অমুক, এটা তমুক। তো যেটা দেয়া থাকবে সেটার ক্ষেত্রে তো আমি দেখাই দিতে পারবো। সো এই কয়েকটা জিনিস তোমাকে একটু ভালো করে শিখতে হবে। এবার খেয়াল করো যে রাসায়নিক সাম্য অবস্থা একটা জিনিস পড়ছি না আমরা, রাসায়নিক সাম্য অবস্থা। রাসায়নিক সাম্য অবস্থার ক্ষেত্রে আমাদের কি ঘটনা ছিল বলতো? আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই জায়গাতে আমি একটু জাস্ট তোমাকে বোঝাবো যে রাসায়নিক সাম্য অবস্থা, এই কথাটার মিনিং শেখাইছিলাম আমি তোমাকে। রাসায়নিক সাম্য অবস্থা, এই কথাটার মিনিং ছিল যে রাসায়নিক সাম্য অবস্থা মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর বিপরীতমুখী বিক্রিয়ার হার, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এই দুইটা হচ্ছে সমান। রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এই দুইটা সমান কখন? যখন একটা বিক্রিয়া রাসায়নিক সাম্য অবস্থায় থাকে। তো রাসায়নিক সাম্য অবস্থা মানে যদি এইটা হয়, তাহলে সব সময় তো রাসায়নিক সাম্য অবস্থা থাকে না। তার মানে রাসায়নিক সাম্য অবস্থা ছাড়াও আরেকটা অবস্থা আছে, এটাকে আমরা যে কোনো অবস্থা বলতে পারি, যে কোনো অবস্থা বলতে পারি। এই যে কোনো অবস্থার ক্ষেত্রে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটা সমান হবে না, সমান হবে না, সমান হবে না, বা সমান হবে আবার সমান নাও হতে পারে। মানে রাসায়নিক সাম্য অবস্থা মানে সমান হবে, আর যে কোনো অবস্থা মানে সমান হতেও পারে আবার নাও পারে। তার মানে এর ভিতরে দুইটাই আছে। এখন এই দুইটা জিনিস কেন বললাম, এই দুইটা জিনিস আমার একটু পরে লাগবে। প্রথমে আসি, আমরা রাসায়নিক সাম্য অবস্থা নিয়ে যখন কাজ করছি তখন আমাদের কেপি কেসি আসছে, কেপি কেসি আসছে, তাই না? তো আমি কেপি বা কেসি যে কোনো একটাকে ধরে নিয়ে তোমাকে গ্রাফ আঁকতে শেখাবো, গ্রাফ আঁকতে শেখাবো। খেয়াল করো, রাসায়নিক সাম্য অবস্থা জিনিসটা বুঝবা। রাসায়নিক সাম্য অবস্থা মানে যেই বিক্রিয়াতে আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই দুইটা জিনিস কি? সমান। সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই দুইটা জিনিস সমান। এই দুইটা জিনিস সমান হলে তখন আমরা রাসায়নিক সাম্য অবস্থা পাই। আর এই রাসায়নিক সাম্য অবস্থা পাওয়া মানে এখান থেকে আমি কেপি পাই অথবা কেসি পাই। তো আমি এখন গ্রাফ আঁকবো বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে। তো এই কেপি কেসির ভিতর থেকে আমি শুধুমাত্র কেসিকে নিলাম, নিয়ে আমি এখন গ্রাফ আঁকবো। ধরো এই যে গ্রাফের ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন এমন হতে পারে কেসি এর মান 1, কেসি এর মান 1 মানে রাসায়নিক সাম্য অবস্থার ক্ষেত্রে তোমার কেসি এর মান 1 হইতেছে। আরেকটা কন্ডিশন এমন হইতে পারে কেসি এর মান ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে? আরেকটা কন্ডিশন এমন হইতে পারে কেসি এর মান ইজ লেস দেন 1। এই হচ্ছে আমাদের তিনটা কন্ডিশন। খেয়াল করো, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 3, তিনটা কন্ডিশন। তো কেসি এর মান 1, 2, 3, এই যে তিনটা কন্ডিশন আমি নিলাম, একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করি। তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশনে, এই যে তিনটা কন্ডিশন নিলাম, একটা হচ্ছে কেসি এর মান 1, কেসি এর মান তোমার হচ্ছে 1 এর চেয়ে কম, আর একটা হচ্ছে কেসি এর মান 1 এর চেয়ে বেশি। এই তিনটা কন্ডিশনে রাসায়নিক সাম্য অবস্থা মানে কি? এই তিনটা কন্ডিশন তখনই আসছে যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, মানে রাসায়নিক সাম্য অবস্থায়। তো রাসায়নিক সাম্য অবস্থায় তুমি যদি কেসি এর মান 1 দেখো, এর মানে হচ্ছে কেসি ইজ ইকুয়ালস টু উপরে যাবে
কি বলতো, উৎপাদের ঘনমাত্রা মানে বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা মানে প্রোডাক্ট, উৎপাদকে আমি প্রোডাক্ট দিয়ে চিহ্নিত করব। খেয়াল করো, প্রোডাক্ট মানে উৎপাদ, এটাকে আমি পি দিয়ে চিহ্নিত করব, আর রিঅ্যাক্টেন্ট মানে বিক্রিয়ক, এটাকে আমি আর দিয়ে চিহ্নিত করব। সো উৎপাদের ঘনমাত্রা মানে পি এর ঘনমাত্রা, আমি একটু সুন্দর করে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। উৎপাদের ঘনমাত্রা মানে পি এর ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা মানে হচ্ছে আর এর ঘনমাত্রা। এবার যদি তুমি গুণ করে দাও তাহলে খেয়াল করো, এই কেসি এর মান কি বলতো 1 না, তার মানে এখানে তুমি 1 বসাও, 1 বসালে তোমার এখানে উপরে আসবে উৎপাদ, নিচে আসবে কি বিক্রিয়ক, হারাহারি গুণ করো। খেয়াল করো, উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা সমান আসে। এইটা কোন অবস্থায়, খেয়াল করো এটা কোন অবস্থায় সমান আসে, এটা সমান আসে হচ্ছে সাম্য অবস্থায়। সাম্য অবস্থা মানে কি, যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। তাহলে এইটা সমান আসে কোন অবস্থায়, সাম্য অবস্থায়। সাম্য অবস্থা মানে কি, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। তাহলে যদি এটা ঘটে, আমরা এখন এই জায়গা থেকে একটা জিনিস ক্লিয়ার করতে পারি, খেয়াল করো এই জায়গা থেকে একটা জিনিস ক্লিয়ার করতে পারি যে একটা বিক্রিয়ক যখন জিরো অবস্থায় আছে বা একটা বিক্রিয়া যখন শূন্য অবস্থায় আছে, তখন তার বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ, মানে বিক্রিয়ক এই জায়গায় আছে, কোনো উৎপাদ পাওয়া যায়নি, মানে উৎপাদ এই জায়গায় আছে। সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। এবং খেয়াল করো, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাইতে পাইতে একটা পয়েন্টে যে তারা মিলিত হবে, যেই পয়েন্টে যে তারা মিলিত হবে, মিলিত হয়ে দুইটার মান সমান হয়ে যাবে, এই পয়েন্ট থেকে তারা সাম্য অবস্থায় যাবে। তাহলে খেয়াল করো, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাইলো, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাইলো, যখন আমার এই জায়গা থেকে সাম্য অবস্থায় গেছে, সাম্য অবস্থায় যে বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা এই দুইটা জিনিস সমান, বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা এই দুইটা জিনিস কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? তাহলে এইটা কখন, রাসায়নিক সাম্য অবস্থায়। প্রথম কথা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থায়। 2 নাম্বার কথা হচ্ছে যখন কেসি এর মান 1, তখন কেসি এর মান 1 তখন, অর্থাৎ বিক্রিয়াটি সাম্য অবস্থায় যখন পৌঁছাইছে, এই যে অবস্থা, এই পয়েন্টের পরে কিন্তু সাম্য অবস্থায় আছে, এই পয়েন্টের পরে কি সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থা মানে কি, সাম্য অবস্থা মানে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, রাসায়নিক সাম্য অবস্থায় কেসি এর মান যদি গ্রেটার দেন 1 হয়, এইটার মানে কি, গ্রেটার দেন 1 হওয়ার মানে হচ্ছে সেম জিনিস, কেসি ইজ গ্রেটার দেন 1, তার মানে উৎপাদের ঘনমাত্রা, তার মানে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা ইজ গ্রেটার দেন 1। তাহলে খেয়াল করো, উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রা ইজ গ্রেটার দেন 1 মানে হচ্ছে পি ইজ গ্রেটার দেন আর, কি আসবে, পি ইজ গ্রেটার দেন আর। বুঝতে পারছো? পি ইজ গ্রেটার দেন আর। এখন এটা কোন অবস্থায় পি ইজ গ্রেটার দেন আর, সাম্য অবস্থায়। কোন অবস্থায় পি ইজ গ্রেটার দেন আর, সাম্য অবস্থায়। অর্থাৎ বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখন উৎপাদের ঘনমাত্রা বেশি আর বিক্রিয়কের ঘনমাত্রা কম হবে। তার মানে গ্রাফটা কি, খেয়াল করো, গ্রাফটা খুব সিম্পল। দেখো, যখন আমি বিক্রিয়াটা জিরো অবস্থায় রাখছি, তখন এই হচ্ছে আমার উৎপাদের ঘনমাত্রা, কারণ কি উৎপাদের ঘনমাত্রা কম, জিরো। এই সময় আমার বিক্রিয়ক একদম সর্বোচ্চ পরিমাণ আছে, মানে যখন বিক্রিয়া শুরু হয়নি তখন টোটালটাই তো বিক্রিয়ক, কোনো উৎপাদ নাই। এবার বলো তো, সময়ের সাথে সাথে বিক্রিয়ক আস্তে আস্তে কমতে থাকবে, উৎপাদ আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার খেয়াল করো, যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখন উৎপাদ বেশি হয়ে যাবে, বিক্রিয়ক কম হয়ে যাবে, মানে উৎপাদ আস্তে আস্তে ক্রস করে বেশি হয়ে যাবে, বিক্রিয়ক কম হয়ে যাবে। সো উৎপাদ বেশি এবং বিক্রিয়ক কম হয়ে যে একটা পর্যায়ে যে তারা সমানভাবে চলতে থাকবে। তাহলে দেখো, এই পয়েন্টে যদি আমি সাম্য অবস্থা পাই, সাম্য অবস্থায় যে খেয়াল করো, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি না, উৎপাদের ঘনমাত্রা বেশি, সাম্য অবস্থায় যে উৎপাদের ঘনমাত্রা বেশি আর বিক্রিয়কের ঘনমাত্রা কম। বুঝতে পারছো? তাহলে গ্রাফটা কেমন, এরকম। এটা কার জন্য প্রযোজ্য, এটার জন্য প্রযোজ্য। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসো, যখন আমার কেসি কেপি এর ক্ষেত্রে, এই কেসি কেপি এর ক্ষেত্রে কেসি এইটার মান লেস দেন 1, তখন আমি উপরে পাবো প্রোডাক্ট, নিচে পাবো হচ্ছে বিক্রিয়ক, এটা লেস দেন 1 পাচ্ছি। দ্যাট মিনস প্রোডাক্টের যে ঘনমাত্রা এটা কম, রিঅ্যাক্টেন্টের ঘনমাত্রা বেশি। কোন অবস্থায়, আবারও বলে দিচ্ছি, সাম্য অবস্থায় বা রাসায়নিক সাম্য অবস্থা। ঠিক আছে, সাম্য অবস্থা বা রাসায়নিক সাম্য অবস্থায়। তাহলে রাসায়নিক সাম্য অবস্থা যদি আমি এখন আবারও গ্রাফ আঁকলে উপরে আমার রিঅ্যাক্টেন্ট, নিচে কি আমার প্রোডাক্ট।
তাহলে আস্তে আস্তে রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা কমবে আর প্রোডাক্টের ঘনমাত্রা বাড়বে। বাট আমি যে দেখতে পাচ্ছি সাম্য অবস্থায় যখন পৌঁছায় গেছে তখনও রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা বেশি, তার মানে এই পয়েন্ট থেকে সে এরকম সাম্য অবস্থায় পৌঁছায় যাবে, এই পয়েন্ট থেকে এই সাম্য অবস্থায় পৌঁছায় যাবে। অর্থাৎ এই বরাবর যদি তার সাম্য অবস্থা চলে আসে, সাম্য অবস্থায় যাওয়ার পরেও আমার রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা বেশি আর প্রোডাক্টের ঘনমাত্রা কি কম। বুঝতে পারছো? তাহলে তিনটা গ্রাফ ভালো করে খেয়াল করলে দেখো তিন রকম, তিনটা গ্রাফ ভালো করে খেয়াল করলে দেখো তিন রকম, তিনটা গ্রাফের কন্ডিশন তিন রকম। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে তিনটা গ্রাফের কন্ডিশন আমরা তিন রকম পাচ্ছি। সো এটা মাথায় রেখে আমাদের ভালো করে আগাতে হবে, এটা মাথায় রেখে আমরা ভালো করে আগাবো। পারবো কিনা বলো? পারবো? সিম্পল জিনিস না? সিম্পল একটা জিনিস, এটা মাথায় রেখে আমাদের ভালো করে আগাতে হবে, সিম্পল জিনিস। সো এই ছিল হচ্ছে আমাদের তোমার গ্রাফ রিলেটেড ইনফরমেশন, গ্রাফ রিলেটেড ইনফরমেশন। সো এই যে গ্রাফ, এই তিনটা গ্রাফ আমরা অ্যাডমিশনে এসে খুব মানে অ্যাডমিশনের আগ পর্যন্ত এটা তেমন একটা দেখাই হয় না। সো আমরা অ্যাডমিশনে এসে এই তিনটা গ্রাফ আমাদের দেখাটা জরুরি, এজন্য আমরা আজকের ক্লাসে এই তিনটা গ্রাফ দেখিয়ে দিলাম। এরপরে আসো, গ্রাফের পরে আসে হচ্ছে বিক্রিয়ার দিক। বিক্রিয়ার দিক, বিক্রিয়ার দিক বলতে বোঝায় কোন একটা বিক্রিয়া কোন দিকে যাবে সেটা নির্ণয় করা, কোন একটা বিক্রিয়া কোন দিকে যাবে। সো বিক্রিয়ার দিক এইটা নির্ণয় করতে যে একটা টিপস শিখে নাও, একটা টিপস বা ট্রিক্স শিখে নাও। ট্রিক্স হচ্ছে প্রত্যেক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকতে চায়, মুখস্থ করবা, প্রত্যেক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকতে চায়, সাম্য অবস্থায় থাকতে চাই। তো ব্যাপারটা এরকম যে ধরো আমরা সবাই লাইফে কি সাম্য অবস্থা চাই না? তোমরা সবাই কি চাও? তোমরা সবাই চাও যে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে, তারপরে সেখানে পড়াশোনা করে ওখান থেকে বের হয়ে চাকরি বাকরি ভালো করতে বা ব্যবসা বাণিজ্য ভালো করতে, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য যাই করো, এরপরে তুমি যে টাকা পয়সা ভালো ইনকাম করবা, করে তুমি বাড়ি করবা, গাড়ি করবা, তারপরে তুমি বিয়ে শাদী করবা, তারপরে একটা সুন্দর ফ্যামিলি হবে। তো যখন এত কিছু পেয়ে যাবো তখন তোমার লাইফ হচ্ছে কি সাম্য অবস্থায় চলে আসবে, সাম্য অবস্থায় চলে আসবে। যেমন ধরো আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তারপরে হচ্ছে যে তোমার সেখান থেকে পড়াশোনা করা অবস্থায় নিজে কাজকাম করা শুরু করছি, পড়াশোনা করে পাশ করে বের হয়ে গেছি, বের হওয়ার পর এখন মাশাআল্লাহ নিজে ভালো ইনকাম করতেছি, এরপর আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমি ঢাকাতে একটা ভালো এনভায়রনমেন্টে নিজের ফ্যামিলি নিয়ে থাকি। তার মানে আমার লাইফের মোটামুটি সাম্য অবস্থা চলে আসছে, একটা মোটামুটি সাম্য অবস্থা চলে আসছে। এরকম লাইফ যদি চলতে থাকে সারা জীবন, স্মুথ লাইফ, সমস্যা নেই, ঠিকঠাক, আল্লাহ ভরসা, আল্লাহ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বরকত দিছে। সো প্রত্যেকটা বিক্রিয়ায়ও এরকম সাম্য অবস্থায় আসতে চাই, তার মানে প্রত্যেকটা বিক্রিয়া এরকম সুন্দর একটা অবস্থায় আসতে চাই যেখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। এখন সাম্য অবস্থায় যদি আসতে চায় তাহলে এই জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সামনে দুইটা অপশন আসবে, দুইটা অপশন আসবে, দুইটা অপশনের ভিতরে একটা হচ্ছে সাম্য অবস্থা, সাম্য অবস্থা, আর আরেকটা হচ্ছে যে কোনো অবস্থা, যে কোনো অবস্থা। তো সাম্য অবস্থা মানে হচ্ছে, সাম্য অবস্থা মানে হচ্ছে কে, কে এর ভিতরে আমাদের দুইটা পার্ট আছে, কে সি কে পি। সাম্য অবস্থার ভিতরে আমাদের কি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কে সি কে পি, আরেকটা হচ্ছে যে কোনো অবস্থা। যে কোনো অবস্থার ভিতরে এইটাকে আমরা বলতে পারি কিউসি কিউপি, এটাকে আমরা কি বলতে পারি, কিউসি কিউপি। তো এই যে কোনো অবস্থা, যে কোনো অবস্থা মানে হচ্ছে এটার ভিতরে সাম্য অবস্থাও আছে আর সাম্য অবস্থা ছাড়াও আছে। সাম্য অবস্থার একটা বেসিক শর্ত আমি একটু আগে দেখে আসছিলাম, মনে করে দেখো, যেখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। যে কোনো অবস্থার ভিতরে সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান নাও হতে পারে, আবার সমানও হতে পারে। তার মানে যে কোনো অবস্থার ভিতরে সাম্য অবস্থা বিদ্যমান, যে কোনো অবস্থার ভিতরে সাম্য অবস্থা বিদ্যমান। বুঝতে পারছো? যে কোনো অবস্থার ভিতরে সাম্য অবস্থা বিদ্যমান। তার মানে এখন আমাদের কি কি কেস হইতে পারে, কি কি কেস হইতে পারে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। একটা একটা সিম্পল জিনিস যদি চিন্তা করো, একটা সিম্পল জিনিস যদি চিন্তা করো, এইটা ধরো একটা, এইটা ধরো একটা সংখ্যা রেখা, কি একটা সংখ্যা রেখা, এইটা ধরো একটা সংখ্যা রেখা। এই যে সংখ্যা রেখাটা নিলাম, এই সংখ্যা রেখার মাঝখানে আমার শূন্য আছে, মাঝখানে আমার শূন্য আছে, আর এই সাইডটা হচ্ছে পজিটিভ, এই সাইডটা হচ্ছে নেগেটিভ। তো এই শূন্যটা কি বলতো, এই শূন্যটা হচ্ছে ব্যালেন্স জায়গা, এই শূন্যটা কি ব্যালেন্স জায়গা। তো এই শূন্যটা যদি ব্যালেন্স জায়গা হয়, সবসময় কেসি বা কেপি যেটা আছে এটাকে মাঝখানে দিবা,
কেসি বা কেপি যেটা আছে এটাকে মাঝখানে দিবা। আচ্ছা, তার মানে কি এটা আমার সাম্য অবস্থা বা ব্যালেন্স জায়গা। তো আমরা একটা সংখ্যা রেখা চিন্তা করলাম, সেই সংখ্যা রেখাতে মাঝখানে হচ্ছে আমার কি কেসি বা কেপি। এইবার চিন্তা করো, এবার খুব সিম্পলি চিন্তা করো, যদি কখনো আমার কেসি বা কেপি ইজ গ্রেটার দেন কিউসি বা কিউপি হয়, কেসি বা কেপি ইজ গ্রেটার দেন কিউসি বা কিউপি হয়, মানে কেসি কেপি এর মান কিউসি কিউপি এর জন্য থেকে বড়। তার মানে কোন একটা বিক্রিয়া নিছি আমি, সেই বিক্রিয়ায় কেসি কেপি এর যে মান আসতেছে সেই মানটা বের করার পর যে কোনো অবস্থায় মান বের করলে কিউসি কিউপি এর চেয়ে বড় হচ্ছে। তো এটা সবসময় যেটা হয় যে কেসি কেপি এর মান আগে থেকে দেয়া থাকে আর কিউসি কিউপি এর মান আমাদের বের করতে হয়। কেসি কেপি এর মান দেয়া থাকে, কিউসি কিউপি এর মান বের করতে হয়, বা কোন একটা বিক্রিয়ায় কেসি কেপি কিউসি কিউপি যে কোনো একটা মান দেয়া থাকতে পারে, দুইটার ভিতর কম্পেয়ার করতে হবে। তো এখানে বেসিক জিনিসটা দেখো যে আমরা এখানে কেসি কেপি নিছি, কেসি কে মাঝখানে নিছি, কেসি কে মাঝখানে নেওয়ার পর এখন আমি কিউসি কে নিব। এবার চিন্তা করো তো, এই সাইডটা হচ্ছে বড় মান, এই সাইডটা প্লাস ভ্যালু, এই সাইডটা মাইনাস ভ্যালু। তার মানে ছোট মান মানে কি, কিউসি এর মান ছোট মানে কি, ছোট মানে এই সাইডে হবে, এই সাইডে হবে, তাই না? এবার চিন্তা করো তো, আমি বলছি যে প্রত্যেকটা বিক্রিয়া কি করতে চায়, সাম্য অবস্থায় আসতে চায়। তাহলে এখানে এই কিউসি সাম্য অবস্থায় যাইতে চাওয়ার মানে হচ্ছে সে কিউসি থেকে কেসি এর দিকে যাবে, কারণ কি সাম্য অবস্থায় দিকে আছে, তাহলে কিউসি থেকে কেসি এর দিকে যাবে। এবার কিউসি থেকে কেসি এর দিকে যখন যাবে, তাহলে খেয়াল করো তো, এই যে সংখ্যা রেখায় সে কোন দিকে যাচ্ছে, সংখ্যা রেখায় সে সামনের দিকে যাচ্ছে, তো সামনের দিকে যাওয়া মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। সামনের দিকে যাওয়া মানে কি, ফরওয়ার্ড রিঅ্যাকশন এফ আর। এবার চিন্তা করো যদি এটা পিছনের দিকে আসতো তাহলে কি হইতো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। সেটাও আমরা দেখব। আমরা আরেকটা সংখ্যা রেখা নিলাম, এই সংখ্যা রেখা যখন আমি নিচ্ছি, এই সংখ্যা রেখাতেও সেম ভাবে মাঝখানে একটা পয়েন্ট, 0 পয়েন্ট, এই পয়েন্টে আমি কেসি কে রাখলাম। কারণ কি, কারণ সে সাম্য অবস্থায় আছে। এবার আমি কিউসি বা কিউপি যে পয়েন্টটা আছে, আমি কিউসি কে নিলাম। আমি এখানে ধরে নিলাম কিউসি এর মান বড়, কেসি এর মান ছোট। একটা বিক্রিয়ার জন্য কিউসি এর মান বড় হলো আর কেসি এর মান কি হলো, ছোট হলো। তো কিউসি এর মান যদি বড় হয়, বড় বোঝানোর জন্য এই সাইডটা প্লাস, এই সাইডটা মাইনাস, কারণ সংখ্যা রেখা। তাহলে সংখ্যা রেখার বড় সাইডে আমি দিব, তাহলে কিউসি কে আমি কি দিব, বড় সাইডে দিব। এখন বলো তো কিউসি কি করবে, বা কোন একটা বিক্রিয়া কি করবে, কোন একটা বিক্রিয়া সাম্য অবস্থায় আসতে যাবে। তার মানে কিউসিরা সব সময় কেসি এর দিকে আসতে যাবে। তাহলে কেসি এর দিকে আসতে চাওয়া মানে কি, বিক্রিয়াটি এখন পিছনের দিকে আসতে চাচ্ছে, পিছনের দিকে আসতে চাচ্ছে। তাহলে পিছনের দিকে আসতে চাওয়া মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তার মানে কোন একটি বিক্রিয়া সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী সেটা আমরা কিভাবে বুঝবো, কিউসি আর কিউপি এর মান, এই দুইটা জিনিস দেখবো, এটা দেখে বুঝবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই জিনিসটার মানে হচ্ছে এই বিক্রিয়াটা সম্মুখমুখী। এই বিক্রিয়াটা কি, এই বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী। বুঝতে পারছো কিনা, এই বিক্রিয়াটা সম্মুখমুখী। এই জিনিসটার মানে হচ্ছে এই বিক্রিয়াটা কি বলতো, এই বিক্রিয়াটা পশ্চাৎমুখী। বুঝতে পারছো, এই বিক্রিয়াটা কি, এই বিক্রিয়াটা পশ্চাৎমুখী। তাহলে একটা পাইলাম সম্মুখমুখী, মাথায় রাখবো, একটা পাইলাম সম্মুখমুখী, আরেকটা পাইলাম হচ্ছে পশ্চাৎমুখী। দুইটা আলাদা আলাদা পয়েন্ট। সো খুবই সুন্দর করে জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আরেকটা কেস হইতে পারে, আরেকটা কেস হচ্ছে যে যদি কখনো কিউসি আর কেসি দুইটার মান সমান হয়, এর মানে কি, এর মানে হচ্ছে দুইটা একই পয়েন্টে আছে। একই পয়েন্টে থাকা মানে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে। বিক্রিয়াটি কি আছে, সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় থাকা মানে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর বিপরীতমুখী বিক্রিয়ার হার, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এই দুইটা কি বলতো, এই দুইটা হচ্ছে সমান। তাহলে সমান হয়ে যাচ্ছে এই জায়গায়। বুঝতে পারছো, এই দুইটা কি, এই দুইটা সমান। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। ওকে, ক্লিয়ার হয়েছে? সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এই দুইটা সমান। সো আমরা এখানে কি দেখলাম, আমরা বিক্রিয়ার দিক নির্ণয় দেখলাম, যে বিক্রিয়ার দিক কিভাবে হবে। সো বিক্রিয়ার দিক নির্ণয় করতে যে আমাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবে। ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে বিক্রিয়ার দিক যখন আসবে, এইটুকু নোট তুমি মাথায় রাখবা, যা যা তোমাকে বলছি এটা বারবার শুনে নিজের মধ্যে ঢুকায় ফেলবা। একবার ঢুকে ফেললে আর প্যারা হবে না, কোনো প্রবলেম হওয়ারই কথা না। আশা করি ক্লিয়ার। এবার আসো আমাদের আজকের ক্লাসের পরের টপিকটা দেখি। আজকের ক্লাসের পরের টপিকটা হচ্ছে 8 নম্বর টপিকটা হচ্ছে কেপি কেসি এর একক। খেয়াল করো, কেপি কেসি এই জিনিসটার একক শিখতে হবে, একক। তো কেপি কেসি এর একক বলতে কি বোঝাচ্ছে, প্রশ্নটা আসবে হচ্ছে কোন একটা বিক্রিয়া দিয়ে দিবে, সেই বিক্রিয়ায় কেপি কেসি এর একক আছে কিনা
সেটা বের করতে বলবে। নর্মালি কেপি এবং কেসি দুইটার ক্ষেত্রেই তুমি যদি খেয়াল করো, কেপি এবং কেসি উভয়ের ক্ষেত্রেই আমরা এখানে চাপ এবং ঘনমাত্রা নিয়ে কাজ করি, এবং কেপি কেসি উভয়েই চাপ এবং ঘনমাত্রার রেশিও, তাই না? কেপি কেসি উভয়েই চাপ চাপ ঘনমাত্রা এই দুইটার অনুপাত প্রকাশ করে, অনুপাত প্রকাশ করে। তো খেয়াল করো, চাপ এবং ঘনমাত্রার অনুপাত প্রকাশ করে, কেপি চাপের অনুপাত প্রকাশ করে, কেসি হচ্ছে ঘনমাত্রার অনুপাত প্রকাশ করে। তো অনুপাত হলে আসলে উপর আর নিচে অনুপাতে কেটে যায়। সো ফলে এখানে আমাদের একটা কথা মুখস্থ করতে হবে যে কেপি কেসি এর একক নাই, সাধারণ অর্থে একক নেই, কিন্তু নির্দিষ্ট বিক্রিয়ার জন্য থাকতে পারে। কিন্তু নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কি হতে পারে? থাকতে পারে। নির্দিষ্ট বিক্রিয়ার জন্য ঠিক আছে অনুপাতের থাকতে পারে, একক থাকতে পারে। নির্দিষ্ট বিক্রিয়ার জন্য অনুপাতের একক থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সেই নির্দিষ্ট বিক্রিয়ার জন্য যে অনুপাতের একক থাকবে সে এককটা কেমন হবে? এটাই তো প্রশ্ন, সে এককটা কেমন হবে? আমরা যদি একটু দেখার চেষ্টা করি এককটা কেমন হবে, খেয়াল করো। এককটার জন্য আমরা যখন কেসি নিয়ে কথা বলবো, কেসি এর একক হবে ঘনমাত্রার একক, মুখস্থ করতে হবে। কেসি এর একক হবে ঘনমাত্রার একক। ঘনমাত্রার একক কি? ঘনমাত্রার একক হচ্ছে মোলারিটি। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। যেটা মোল পার লিটার এটাকে মোল পার ডেসিমিটার কিউবও বলে, মোল পার ডেসিমিটার কিউবও বলে। তাহলে এইগুলা আমার কেপি কেসি এর ভিতর কেসি এর একক হতে পারে। এবার আমরা কেপি এর এককের দিকে যাব। কেপি এর একক মানে হচ্ছে চাপের একক। কেসি এর একক মানে কি? চাপের একক। আর চাপের আসলে একক কি? চাপের আসল একক হচ্ছে অ্যাটমসফিয়ারিক একক। চাপের আসল একক হচ্ছে অ্যাটমসফিয়ারিক একক। তাহলে খেয়াল করো, একটা হচ্ছে ঘনমাত্রার একক আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক একক, দুইটা জিনিস। ক্লিয়ার হয়েছে? একটা ঘনমাত্রা আর একটা কি অ্যাটমসফিয়ার, দুইটা জিনিস। এবার আসো, এই ঘনমাত্রা এবং অ্যাটমসফিয়ারিক একক এই দুইটা জিনিস নিয়ে যখন আমি কাজ করতেছি তখন আমার একক আমি বের করব কিভাবে? একক বের করার ওয়ে আছে। একক বের করার সিম্পল ওয়ে হচ্ছে যে, একদম সিম্পল ওয়ে, ট্রিক হচ্ছে সবসময় মাথায় রাখবা যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর একক যখন তুমি বের করবা, তখন মাথায় রাখবা কেপি এর একক বের করার সময় মোলারিটি তার পাওয়ার ডেল এন হবে। মোলারিটি তার পাওয়ার ডেল এন, এইটা হবে আমার কি কেপি এর ক্ষেত্রে একক। আর যখন আমি চাপের একক বের করব তখন অ্যাটম তার পাওয়ার ডেল এন হবে। এবার ডেল এন মানে কি? ডেল এন মানে হচ্ছে, খেয়াল করো, ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল। এইটা হচ্ছে আমার ডেল এন এর ভ্যালু। উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল, এই হচ্ছে আমার ডেল এন এর ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি একটু বের করে দেখি তো। খেয়াল করো, আমরা যদি নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া, এইটার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু বের করতে চাই, এইটার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু কি হবে আসলে? ডেল এন এর ভ্যালুতে খেয়াল করো, প্রথমে যাবে উৎপাদ কত? 2। তাহলে প্রথমে যাবে উৎপাদের মোল হচ্ছে 2 মাইনাস, তারপরে যাবে বিক্রিয়কের কত? এখানে 1, এখানে 3। তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 3, ক্যালকুলেশন করলে 2 মাইনাস 4 আসবে হচ্ছে -2। তার মানে এই বিক্রিয়ার জন্য কেপি এর একক কত হবে? কেপি এর একক হবে অ্যাটম তার পাওয়ার -2, মানে 1 / অ্যাটম স্কয়ার। কেসি এর একক কত হবে? কেসি এর একক হবে মোলারিটি তার পাওয়ার -2, তার মানে 1 / মোলারিটি এর স্কয়ার, 1 / মোলারিটি এর স্কয়ার। এবার এই মোলারিটি তার পাওয়ার -2 মানে হচ্ছে, মোলারিটি মানে তো মোল পার লিটার, তাই না? তার আবার পাওয়ার -2, তার মানে এই জায়গায় যদি নিয়ে আনো মোল ইনভার্স টু লিটার পাওয়ার 4, মোল ইনভার্স টু লিটার পাওয়ার 4, এইটা আসবে হচ্ছে আমার মোলারিটি এর একক। খেয়াল করছো? এই যে এই জিনিসটা আসবে হচ্ছে আমার মোলারিটি এর একক। ওকে, তো মানে কেসি এর একক। তো এইভাবে আমাদের
কেপি কেসি এর একক নির্ণয় করতে হয়। যদি আমাদের কখনো এই ইকুয়েশনটা দিয়ে দেয়, দিয়ে জিজ্ঞেস করে, তাহলে আমার এই জিনিসটা উত্তরে কিন্তু দাগাইতে পারতে হবে, উত্তরে দাগাইতে পারতে হবে। সলভ ক্লাসে এগুলো অনেক দেখাই দিছি। সো কেপি কেসি এর এককের যেই পার্টটা, এই পার্টটার ক্ষেত্রে আমি আরো কয়েকটা একটু সম্পর্ক দেখাই দিই, তাহলে তোমাদের জন্য যখন প্রশ্ন আসবে তখন তুমি পারবা। মানে আমি সলভ করাই করে আমি দেখছি যে এগুলাই হয়। সো উল্টা ভাবেও দিতে পারে, যেমন ধরো 2 মোল অ্যামোনিয়া, এইটা ভেঙে আমাদের নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এটা তৈরি হয়। এই বিক্রিয়ার জন্য তুমি যখন ডেল এন বের করবা, ডেল এনে দেখো এই দুইটা আমার উৎপাদ, উৎপাদ কত 3 প্লাস 1 এতগুলা মোল, মাইনাস এইটা আমার বিক্রিয়ক, বিক্রিয়ক কত 2, ক্যালকুলেশন করলে 4 মাইনাস 2 মানে কত আসে 2 আসে। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যখন কেপি বের করব, কেপি মানে হচ্ছে চাপের একক, তাহলে কেপি মানে চাপের একক যদি হয়, অ্যাটম তার পাওয়ার 2 আসে। কেসি মানে কি, কেসি মানে হচ্ছে ঘনমাত্রার একক, ঘনমাত্রা মানে হচ্ছে মোলারিটি, মোলারিটি তার পাওয়ার 2 আসে। তাহলে খেয়াল করো এখানে আমরা ডেফিনেটলি বলতে পারি এটা অ্যাটম স্কোয়ার, এটা হচ্ছে মোলারিটি তার পাওয়ার 2 মানে মোল পার লিটার, মোল পার লিটার তার পাওয়ার 2। তার মানে সোজা কথা হচ্ছে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার এটা। এখন যদি আমি মোল স্কোয়ারের জায়গায় আমি যদি ডেসিমিটারে নিয়ে যাই এটাকে, তাহলে কি আসবে, ডেসিমিটারে নিয়ে গেলে মোল স্কোয়ার, আর এই লিটার, লিটারকে ভাঙলে তো ডেসিমিটার কিউব পাওয়া যায়, তাহলে ডেসিমিটার কিউব তার সাথে আবার গুণ হয়ে ডেসিমিটার টু দি পাওয়ার -6 আসবে, ডেসিমিটার কিউবের 2 গুণ। তাহলে মোল স্কোয়ার ডেসিমিটার কিউব, আগেরটা ডেসিমিটার দিয়ে দিছিলাম না, লিটার দিয়ে দিছিলাম, সো ঠিক আছে, ডেসিমিটার টু দি পাওয়ার কিউব। যদি লিটার দিয়ে দিতাম তাহলে ওইটাই থাকতো, বুঝতে পারছো? মোল স্কোয়ার তারপরে এটা আসতেছে, সো মোল পার লিটার। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি, আশা করি ক্লিয়ার হয়েছে। এই জায়গায় কি ভুল করছি? এটা ছিল মোল পার লিটার। আচ্ছা মোল পার লিটার স্কোয়ার কেন দিছি? এটা মোল পার লিটার স্কোয়ার তো হবে না, মোল পার লিটার হবে। তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার 4 হবে না, এটা হচ্ছে মোল পার লিটার, মোল ইনভার্স টু লিটার স্কোয়ার এটা আসবে। ছোট্ট একটা ভুল হয়েছে, মোলারিটির জায়গায় হচ্ছে মোল পার লিটার নিতে হবে, উল্টা বলছিলাম, মোল পার লিটার। ওকে, তো আশা করি এবার ঠিক আছে। এজন্য বলি এরকম হয় কেন। তো এই হচ্ছে আমাদের একটা বিক্রিয়ার জন্য একক বের করা। এখন সাপোজ ধরো আমরা আরেকটা বিক্রিয়া নিলাম, যেমন ধরো PCl5, এইটাকে PCl5 এইটাকে ভেঙে আমরা PCl3 প্লাস Cl2 এই অংশটা পাইলাম। PCl3 এবং Cl2 এই অংশ নিয়ে যদি আমি এখন একটু কাজ করি, এই অংশ নিয়ে কাজ করলে কি হবে খেয়াল করো, এখান থেকে আমি ডেল এন এর ভ্যালু পাবো, উৎপাদ পাবো দেখো 1 প্লাস 1 মাইনাস বিক্রিয়ক পাবো 1, ক্যালকুলেশন করলে শুধু 1 থাকে। তাহলে আমি এখন কেসি এর একক পাবো হচ্ছে মোলারিটি তার পাওয়ার ডেল এন মানে 1, মানে 1 যদি হয় তাহলে সরাসরি এটা হচ্ছে মোল পার লিটার বা মোল পার ডেসিমিটার কিউব এই ইউনিটে চলে আসে। কেপি এর যে একক এটা তাহলে আমি কি পাচ্ছি, কেপি এর একক মানে চাপের একক, সো হচ্ছে অ্যাটমসফিয়ার তার পাওয়ার 1 মানে এটা অ্যাটম আসতেছে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এবার যদি কখনো এরকম হয় যে H2 প্লাস I2 মিলে আমার 2HI তৈরি করছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালু কত হবে, উৎপাদ আছে 2 মাইনাস বিক্রিয়ক আছে 1 প্লাস 1, রেজাল্ট কত আসে 0। তো রেজাল্ট যদি আমার 0 আসে তার মানে ডেল এন এর মান 0, ডেল এন এর মান 0 হওয়া মানে হচ্ছে কেসি এর একক মানে মোলারিটি এর একক 0 মানে কত 1 হয়ে যায়, 1 মানে হচ্ছে একক নাই, একক নাই। তার মানে যেই বিক্রিয়ায় তোমার হচ্ছে ডেল এন এর মান 0 মানে উৎপাদের মোল সংখ্যা আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান, সেই বিক্রিয়ায় কেপি কেসি এর একক নাই, মানে ওই শুরুতে যেটা বলছিলাম ওইটা কেবলমাত্র এই বিক্রিয়াগুলোর জন্য প্রযোজ্য। ওকে, কেপি এর একক সেটা কি আসবে, আবারও আমাদের অ্যাটম, অ্যাটমের পাওয়ার 0, অ্যাটম, অ্যাটমের পাওয়ার 0, 0 মানে আসে 1, 1 মানে কি, 1 মানে হচ্ছে একক নাই। ঠিক আছে, আশা করি ব্যাপারটা আমাদের 100% ক্লিয়ার হয়েছে। কেপি কেসি এর একক যখন বলবে তখন আমরা এইভাবে কেপি কেসি এর একক বের করব। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? ক্লাস কেমন লাগতেছে বলো তো? আমাদের কোর্সের একদম শেষের দিকে চলে আসলাম, তোমাদের সাথে তো সেইভাবে নিয়মিত হচ্ছে যে কোশ্চেন অ্যান্সারিং করে কথাবার্তা বলা হয় না, গ্রুপে রিপ্লে টিপ্লে দেওয়া হয়। তোমরা আমাকে অনেকেই বলতেছো যে ভাইয়া
ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ কোর্স 2.0 যেটা আমি টোটালি স্মার্ট বোর্ডে নিব, তো এইটা তোমাদের ফ্রি দিয়ে দিতে। দেখো তোমাদের 999 টাকায় এত জিনিসপত্র দিছি, এরপরে যদি তোমরা আবার একটা 2500 টাকার কোর্স ফ্রি চাও, এটা আমার জন্য ইনজাস্টিস হয়ে যায়। তোমাদের জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ দিব, এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ দিব, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ দিচ্ছি, পুরাটা আর্কাইভ গতবারের। 3টা কোর্সের দাম তুমি যদি হিসাব করো, 3টা কোর্সের দাম মোটামুটি 3500-এর উপরে। তো এইবার যদি আমি অর্ধেক দামও করি, তো এই 3টা অর্ধেক দামে যদি এগুলো আমি বিক্রি করি, হ্যাঁ আর্কাইভ ক্লাস যদি অর্ধেকেও বিক্রি করি, তাও হচ্ছে 3500 জায়গায় 1500 আসে। তো তোমাদের আমি মাত্র 1000 টাকায় এত কিছু পড়াচ্ছি, এর পাশাপাশি আরও 1500 টাকা ফ্রি দিচ্ছি, আবার তুমি বলতেছো যে 2500 টাকার একটা দিতে, এটা আমার পক্ষে সম্ভব না এবং ইনজাস্টিস হয়ে যায়। তো তোমরা আর্কাইভ করো, আর্কাইভ আর নতুন স্মার্ট বোর্ডের ক্লাসে তেমন কোনো পার্থক্যই নাই। যেই 2-1 বলতেছো তোমরা আসলে কোনো সেন্স থেকেই বলতেছো না। সো আমি খুবই সরি, একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের তো নিয়ম কানুন থাকে। আগে যখন আমি একা একা করতাম তখন সব কিছু আমি নিজে তোমার হচ্ছে যে হুটহাট ডিসিশন নিয়ে নিতাম। এখন দেখা যাচ্ছে যে কোম্পানি আস্তে আস্তে বড় হইতেছে, প্রত্যেকটা জায়গাতে আমি একা একা কাজ না করে অনেক জায়গাতে পার্টনার চলে আসছে। যেমন দেখো এবার ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন করছে, আমার সাথে কিন্তু আমার পার্টনার আছে। 50% ক্লাস ও নিবে, ফিজিক্সের ফুল ক্লাস ও নিবে, ম্যাথে 40% ক্লাস ওর, 60% আমার। সো 50-50 প্রায় কাছাকাছি ক্লাস আমরা দুজন নিব। তো ও মোটামুটি অর্ধেক পেমেন্টও পাবে, মানে যা আমরা ইনকাম করবো অর্ধেক পেমেন্টও পাবে। তাহলে এই জায়গা থেকে শুধু তো এই কোর্সের উপর আমার একার এখতিয়ার এখন আর নাই যে আমি চাইলাম আর দিয়ে দিলাম, ইচ্ছা করলো আর দিয়ে দিলাম। সো এই জন্য তোমরা এইভাবে বইলো না, তোমাদের এইভাবে দেওয়াটা আসলে পসিবল হইতেছে না। সো আমরা আজকে ক্লাসটাতে কয়টা টপিক দেখলাম, আমরা হচ্ছে যে কেপিকেসির একক পর্যন্ত দেখলাম। আমরা নেক্সট ক্লাসে 9 থেকে কেপিকেসি এর সম্পর্ক থেকে শুরু করব। ওকে, সো কেপিকেসি এর সম্পর্ক থেকে শুরু করব। এই ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। কালকের ক্লাসটা আমরা কালকে পাবো, মানে এরপরের ক্লাসটা আমরা কালকে পাবো। আজকে আমার অর্গানিকের বেশ কিছু ক্লাস আছে যেগুলো আমার নিতে হবে, যা অফ করে দাও, যেগুলো আমার নিতে হবে। সো ওইগুলা নিব অ্যান্ড দেন হচ্ছে নেক্সট ক্লাসটা আমাদের আগামীকাল হবে। ভাইয়ের জন্য দোয়া কইরো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।